গুড মর্নিং এভরিওয়ান। আচ্ছা, আমাদের আজকে বিএ অনার্সের ক্লাস আছে, তাই তো? আর আমরা লাস্ট ক্লাস যেটা করেছিলাম আমি একটু তোমাদের মনে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা ইকোলজিক্যাল পিরামিডস করেছিলাম, বাস্তু সংস্থানের পিরামিড। উই টকড অ্যাবাউট এনার্জি ফ্লো থ্রু দ্য ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ। অ্যান্ড উই অলসো টকড অ্যাবাউট বায়োজিওকেমিক্যাল সাইকেলস, তাই তো? উই টকড অ্যাবাউট বায়োজিওকেমিক্যাল সাইকেলস, বাট উই হ্যাড জাস্ট begun with the topic of biogeochemical cycles. We actually had not discussed it in details. তাহলে আমরা যে জীবভূ রাসায়নিক চক্রগুলি আছে সেই চক্রগুলি নিয়ে জাস্ট একটু আলোচনা শুরু করেছিলাম, কিন্তু বিষয়টা নিয়ে আমরা খুব ডিটেলসে আলোচনাটা করিনি। তাহলে আজকে আমরা সরাসরি আগে জীবভূ রাসায়নিক চক্র নিয়ে আলোচনা শুরু করব। সবাইকে বলবো নিজেদের মাইক আর ভিডিও যেন অফ থাকে। প্রত্যেককেই বলছি নিজেদের মাইক আর ভিডিও অফ রাখবে, নইলে ক্লাস নেওয়া মুশকিল হয়ে যায়। Okay, so as far as biogeochemical cycles are concerned, now these cycles represent the pathway of circulation of elements between the various components of the ecosystem. So these cycles are practically representing how nutrients move from the ecosystem into the body of the organism, and from the body of the organism how it goes back into the ecosystem. And we talked about two basic types of biogeochemical cycles, that is the sedimentary cycle and the gaseous cycle. তাহলে আমরা জীবভূ রাসায়নিক চক্র বলতে দেখেছি আগের ক্লাসে যে কিভাবে যে পৌষ্টিক পদার্থ তা বাস্তুতন্ত্র থেকে একটি প্রাণীর দেহে প্রবেশ করে এবং প্রাণীর দেহ থেকে পুনরায় বাস্তুতন্ত্রে ফেরত চলে যায়। এটাকে আমরা বলছি জীবভূ রাসায়নিক চক্র। এবং আমরা দু ধরনের জীবভূ রাসায়নিক চক্র নিয়ে আলোচনা করেছিলাম, একটি হচ্ছে গ্যাসীয় চক্র এবং দ্বিতীয়ত হচ্ছে পলল চক্র। আচ্ছা, সো ফর ইয়োর এক্সামিনেশন we will discuss mainly the gaseous cycles. The sedimentary cycles generally do not come in the exam. It is the gaseous cycles on which you have to lay more focus on. Now what are these gaseous cycles? Now these gaseous cycles, or in these gaseous cycles, the storehouse of the nutrient is either in the atmosphere or in the hydrosphere. So I am repeating. Now gaseous biogeochemical cycles are those in which the storehouse of the nutrient is either in the atmosphere or in the hydrosphere. তাহলে যেগুলিকে আমরা গ্যাসীয় জীবভূ রাসায়নিক চক্র বলবো, সেগুলোর মধ্যে যে নিউট্রিয়েন্টের যে স্টোর হাউস, মানে যেখানে মূলত পৌষ্টিক পদার্থটি স্টোর করা থাকে, তা হয় বায়ুমণ্ডলে কিংবা জলমণ্ডলে, হয় বায়ুমণ্ডলে বা জলমণ্ডলে। তাহলে পরীক্ষার জন্য আমরা মূলত কিন্তু এই গ্যাসীয় চক্রগুলিকে নিয়ে আলোচনা করব। তাহলে হোয়াট আর দ্য সাইকেলস উইল ডিসকাস? উই উইল ডিসকাস the carbon cycle, then we will discuss the nitrogen cycle, and after that we will discuss the oxygen cycle. Okay, so for your examination you will study these three cycles: carbon cycle, nitrogen cycle and the oxygen cycle. তাহলে পরীক্ষার জন্য মূলত কার্বন চক্র, নাইট্রোজেন চক্র ও অক্সিজেন চক্র, এই তিনটে চক্রকে ভালো করে প্রস্তুত করবে। তাহলে let us first begin with the carbon cycle. Now what does the carbon cycle represent? The carbon cycle practically represents how carbon, mainly in the form of carbon dioxide, travels from the body of the organism via respiration to the environment and back into the body of the organism. So that is what you call as the carbon cycle. So the carbon cycle traces the pathway of carbon through the various components of the ecosystem. তাহলে আমরা কার্বন চক্রকে বাংলায় কি করে সংজ্ঞায়িত করব? যে প্রক্রিয়ায় কার্বন মৌল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রূপে পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে কার্বনের সমতা বজায় রাখে, তাকেই আমরা কার্বন চক্র বলবো। আমি আরেকবার বলছি, যে প্রক্রিয়ায় কার্বন মৌল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রূপে পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশের মধ্যে কার্বনের সমতা বজায় রাখে, তাকেই আমরা মূলত কার্বন চক্র বলবো। সো ইট প্র্যাকটিক্যালি রিপ্রেজেন্টস দ্য পাথওয়ে অফ সার্কুলেশন অফ carbon through the various components. So how does this circulation occur? Now you must remember, every biogeochemical cycle has a source, a pathway and a sink. So from the source the nutrient will be produced,
the nutrient will be traveling through a particular pathway, and then it will ultimately be deposited in a sink, and from the sink it will ultimately find its way back into the source. তাহলে যে কোনো বায়োজিও কেমিক্যাল সাইকেলে বা জীবভূ রাসায়নিক চক্রে আমরা দেখব পৌষ্টিক পদার্থের একটি উৎস আছে, উৎস এবং তারপর থাকবে একটা পাথওয়ে, মানে যে পথে পৌষ্টিক পদার্থ উৎস থেকে চলে যাবে তার সিঙ্কে, সিঙ্ক অর্থাৎ যেখানে পৌষ্টিক পদার্থটি গিয়ে জমা হবে, এবং সেই সিঙ্ক থেকে পুনরায় তা কিন্তু তার উৎসে ফেরত যাবে। সো ইন দ্য সেম ওয়ে the carbon cycle, if we are discussing about the cycle, it all begins with the atmospheric carbon dioxide. Now this atmospheric carbon dioxide is primarily absorbed or primarily sequestered by the green plants. How? Mainly by the process of photosynthesis. Now green plants, using this atmospheric CO2 and further utilizing water, etc., minerals, etc., sunlight, they mainly give out they mainly fix this atmospheric CO2 and thereby converting it into carbon, organic carbon. Now this organic carbon is then utilized by the plants as well as the various animals for what you can say your respiratory purposes, and then it is also used for synthesis of various organic compounds. And then when you are utilizing the organic carbon for respiratory purposes, it is broken down and ultimately again CO2 is released. So this is how the carbon cycle runs. So the cycle begins with carbon dioxide. It is absorbed by the green plants, utilized for the process of photosynthesis. Via photosynthesis, the green plants mainly produce glucose, which is an organic compound, or you can say it's a form of an organic carbon. Now that glucose is broken down in the presence of oxygen, either by the plants or by the animals. When the animals consume the plants, that glucose moves on to their system, and when that glucose is broken down in the presence of oxygen, mainly carbon dioxide is released back to the environment. So this is how we see how carbon is cycled within the various components of the environment. Apart from that, there are other ways also by which what you can say carbon dioxide is produced. Now carbon dioxide is also produced from say volcanic eruptions, natural forest fires. It is also produced from say decomposition. It is decomposition of various what you can say dead bodies, organic matter, etc. তাহলে আমরা মূলত দেখব যে বায়ুমণ্ডলীয় কার্বন ডাইঅক্সাইড দিয়ে এই কার্বন চক্র শুরু হয়। তাহলে এই বায়ুমণ্ডলীয় কার্বন ডাইঅক্সাইডকে প্রথম কারা ব্যবহার করে? এই বায়ুমণ্ডলীয় কার্বন ডাইঅক্সাইডকে প্রথম ব্যবহার করে সবুজ উদ্ভিদ। তারা সালোক সংশ্লেষের মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইডকে ফিক্স করে গ্লুকোজে রূপান্তরিত করে, বিভিন্ন রকম তার মধ্যে জটিল রাসায়নিক বিক্রিয়া হয়, এবং সেই গ্লুকোজকে আমরা বলতে পারি জৈব কার্বন। তাহলে এই উদ্ভিদ যখন তারা তোমার শ্বসন কার্য করছে, তখনই তারা এই গ্লুকোজকে ভাঙবে অক্সিজেনকে কাজে লাগিয়ে, এবং গ্লুকোজকে ভাঙা মাত্রই সেখান থেকে পুনরায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু বায়ুমণ্ডলে নিঃসরণ হতে থাকবে। এছাড়া যারা আমরা প্রাণী জগতের বাসিন্দা, তাহলে প্রাণী জগৎ কী করছে? তারা উদ্ভিদকে ভক্ষণ করছে, এবং উদ্ভিদের থেকে সেই জৈব কার্বন প্রাণী জগতে যাচ্ছে, এবং প্রাণী জগতে যখন তারা শ্বসন প্রক্রিয়া করছে অক্সিজেনকে কাজে লাগিয়ে, তারা কিন্তু সেই জৈব কার্বন ডাইঅক্সাইডকে ভেঙে, গ্লুকোজকে ভেঙে পুনরায় কার্বন ডাইঅক্সাইডকে বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছে। এছাড়াও এই ধরনের শ্বসন ছাড়াও কিন্তু বিভিন্ন উপায়ে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে আসে, যেমন ধরো ভলক্যানিক ইরাপশন, যেগুলোকে আমরা বললাম যে অগ্নুৎপাত। এছাড়া থাকলো তোমার যে দাবানল। এছাড়া থাকলো যখনই আমরা কোনো কিছু দহন করি, whenever we burn something, তাহলে দহন প্রক্রিয়ার মাধ্যমেও কিন্তু বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে নিঃসরণ হয়। তাছাড়া যখন ধরো কোনো রকমের বিয়োজনের অ্যাক্টিভিটি হয়, ডিকম্পোজিশন অ্যাক্টিভিটি, কোনো পশু পাখির মৃতদেহ ইত্যাদি তার যখন বিয়োজন হয়, সেখান থেকেও কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে নিঃসরণ হয়। সো দিস ইজ হাউ দ্য কার্বন সাইকেল ইজ continuously running in our planet. Next, let us look into the nitrogen cycle. Now, what does the nitrogen cycle represent? The nitrogen cycle represents how atmospheric nitrogen moves from the atmosphere into the body of the organisms, and from the body of the organisms, how it is recycled back into the environment. Now, you must remember, atmospheric nitrogen, although it is present in abundance, but we cannot use nitrogen as it is present in the atmosphere. So what we need to do, we need to convert nitrogen into some assimilable forms, into some usable forms, like say nitrate, nitrite,
etc., etc. And this process whereby we convert atmospheric nitrogen into some useful form, assimilable form, utilizable form, is what we call as nitrogen fixation. So remember, nitrogen fixation is a very essential process of the nitrogen cycle. So the nitrogen cycle practically depicts how the atmospheric nitrogen from the atmosphere goes into the body of the organisms, and from the body of the organisms how it is recycled back into the environment. So although nitrogen is present in abundance in the atmosphere, but it is not of much use. So the process by which nitrogen is converted to, say, nitrates, nitrites, etc., various assimilable forms, that is what we call as biological nitrogen fixation. Nitrogen fixation. Now this nitrogen fixation can occur in a variety of ways. One of the most prominent ways is that atmospheric nitrogen fixation, that whenever there is lightning discharge, you must have seen lightning discharge during a thunderstorm, that when there are strong flashes of lightning, atmospheric nitrogen combines with atmospheric oxygen to form oxides of nitrogen, mainly nitric oxide. Apart from that, whenever we burn fossil fuels, like petroleum, etc., so that also produces nitrogen, oxides of nitrogen. And there is one more way by which atmospheric nitrogen is fixed, and that is mainly by some bacteria, and that is called biological nitrogen fixation. Now these bacteria, they mainly occur in the roots of the leguminous plants like bean, etc., like in the roots of the leguminous plants. Now the leguminous plants have root nodules, so on their roots small nodules develop, and inside these nodules some microorganisms like bacteria like rhizobium stay. So these rhizobium bacteria, they convert the atmospheric nitrogen into some assimilable form. So that is called biological nitrogen fixation. So this is how you take up the nitrogen from the system, and you utilize it for various purposes. Now remember, nitrogen is mainly used for preparing amino acids, and these amino acids join together to form what we call as proteins, and proteins are the building blocks of life. তাহলে আমরা বায়ুমণ্ডলীয় যে নাইট্রোজেন চক্র দেখব, সেখানে আমরা দেখতে পাবো যে এই নাইট্রোজেন চক্রে আমরা কি দেখতে পাই, যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের নাইট্রোজেন জীবজগতে এবং জীবজগৎ থেকে নাইট্রোজেন বায়ুমণ্ডলে আবর্তিত হয়ে পরিবেশে নাইট্রোজেনের সমতা বজায় রাখে, তাকে আমরা বলবো নাইট্রোজেন চক্র। আমি আরেকবার বলছি, যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের নাইট্রোজেন জীবজগতে এবং জীবজগৎ থেকে নাইট্রোজেন বায়ুমণ্ডলে আবর্তিত হয়ে নাইট্রোজেনের সমতা বজায় রাখে, তাকে আমরা বলবো নাইট্রোজেন চক্র, বা ইংরেজিতে বলতে গেলে বলতে হয় যে নাইট্রোজেন সাইকেল। তাহলে এই নাইট্রোজেন সাইকেলের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন, যাকে আমরা বাংলায় বলছি নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোজেন স্থায়ীকরণ। তাহলে এই প্রক্রিয়াটার প্রয়োজন কি? কারণ জানবো যে আমরা যতই বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ নাইট্রোজেন থাকুক, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ প্রায় 78%, অ্যারাউন্ড 78% অফ নাইট্রোজেন ইজ প্রেজেন্ট। যতই বায়ুমণ্ডলে নাইট্রোজেন থাকুক, সেই আমরা যে কি বলবো এলিমেন্টাল নাইট্রোজেন, সেই এলিমেন্টাল নাইট্রোজেন আমরা কিন্তু খুব একটা কাজে লাগাতে পারি না। তাহলে এই যে নাইট্রোজেন স্থিতিকরণ প্রক্রিয়া, এই পদ্ধতির মাধ্যমে বাতাসে নাইট্রোজেন গ্যাস নাইট্রোজেন ঘটিত যৌগে পরিণত হয় এবং বিভিন্ন জীবাণুর দ্বারা মাটির মধ্যে আবদ্ধ ও সঞ্চিত হয়। তাহলে নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোজেন ফিক্সেশন আমরা কাকে বললাম? এই পদ্ধতির মাধ্যমে বাতাসের নাইট্রোজেন গ্যাস নাইট্রোজেন ঘটিত যৌগে পরিণত হয় এবং বিভিন্ন জীবাণুদের দ্বারা মাটির মধ্যে আবদ্ধ ও সঞ্চিত হয়। একে আমরা বলছি নাইট্রোজেন ফিক্সেশন। এবং নাইট্রোজেন ফিক্সেশন বিভিন্ন রকমভাবে হতে পারে। যেমন ধরো, যেটাকে আমরা কমনলি বলি যে আকস্মিক তড়িৎ প্রবাহের মাধ্যমে। আকস্মিক তড়িৎ প্রবাহের মাধ্যমে বাতাসে উপস্থিত নাইট্রোজেন এবং অক্সিজেন তারা একে অন্যের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এছাড়া আমরা যখন বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি জ্বালাচ্ছি, মূলত পেট্রোল, আমাদের গাড়িতে আমরা যখন জ্বালাই, তখন সেখান থেকে নাইট্রিক অক্সাইডস তৈরি হচ্ছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদি তৈরি হচ্ছে। এবং এছাড়া আরেকটি প্রক্রিয়া আছে যার মাধ্যমে মাটিতে উপস্থিত যে নাইট্রোজেন তাকে স্থায়ী করার জন্য রাইজোবিয়াম নামক কিছু ব্যাকটেরিয়া থাকে। তো এই রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া মূলত কিছু সিম্বি গোত্রের গাছের মূলের মধ্যে উপস্থিত থাকে, যেমন বিন, আলফা আলফা, সিম, এটসেট্রা এটসেট্রা, লেগুমিনাসি ফ্যামিলি। তো তারাও কিন্তু
মাটির মধ্যে উপস্থিত নাইট্রোজেনকে যৌগে রূপান্তরিত করে। নাও সি these what you can say the processes which we are talking of, the processes which we are talking of, uh, these processes are resulting in the utilization of nitrogen. These processes are resulting in the utilization of nitrogen. Now very importantly, if we continuously use up nitrogen from the atmosphere, that will lead to nitrogen crisis. So whatever nitrogen we use up, there must be a process by which we give back the nitrogen taken up from the atmosphere. So this process by which the nitrogen is released back to the environment or to the atmosphere is what we call as denitrification. তাহলে denitrification is a procedure whereby the various denitrifying bacteria etc. they convert the compounds of nitrogen and convert them back to nitrogen, and thereby releasing the nitrogen back to the environment. And that is how the what you can say balance of nitrogen is maintained in the atmosphere. তাহলে আমরা এখন অবধি যে প্রক্রিয়াগুলো দেখলাম নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোজেন স্থায়ীকরণের, সেগুলো সবই কিন্তু বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন তুলে নেওয়ার প্রক্রিয়া। কিন্তু যদি বায়ুমণ্ডল থেকে সমস্ত নাইট্রোজেন এমনি করে তুলে নেওয়া হয়, তাহলে একটা সময় বায়ুমণ্ডলে নাইট্রোজেনের অভাব সৃষ্টি হবে। তাহলে যাতে করে এই বায়ুমণ্ডলে নাইট্রোজেনের অভাব সৃষ্টি না হয়, আরেকটি প্রক্রিয়া আছে যেটাকে আমরা বলছি নাইট্রোজেন মোচন। তাহলে নাইট্রোজেন মোচন আমরা কাকে বললাম? নাইট্রোজেন মোচন হলো বাতাসে বা বায়ুমণ্ডলে নাইট্রোজেন ফিরে যাওয়ার পদ্ধতি। তাহলে নাইট্রোজেন মোচন আমি কাকে বললাম? বাতাসে বা বায়ুমণ্ডলে নাইট্রোজেন ফিরে যাওয়ার পদ্ধতি। তাহলে একে আমরা ইংরাজিতে বলতে পারি ডিনাইট্রিফিকেশন। এই পদ্ধতিতে মাটির মধ্যে যে নাইট্রেট যৌগ আছে তা ব্যাকটেরিয়ার দ্বারা রূপান্তরিত হয়ে নাইট্রোজেন গ্যাস হয় এবং পুনরায় সেই নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে ফিরে যায়। তাহলে নাইট্রোজেন মোচন আমি কাকে বললাম? নাইট্রোজেন মোচন হলো বাতাসে বা বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস ফিরে যাওয়ার পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে মাটির মধ্যে যে উপস্থিত নাইট্রেট যৌগ থাকে, বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে, নাইট্রোজেন মোচনকারী কিছু ব্যাকটেরিয়া থাকে, যেমন ডিনাইট্রিফিকান্স এটসেট্রা, সিউডোমোনাস এটসেট্রা, এই জাতীয় যে ব্যাকটেরিয়াগুলি, এই ব্যাকটেরিয়াগুলি সেই নাইট্রেট যৌগকে নাইট্রোজেনে রূপান্তরিত করে এবং সেই নাইট্রোজেন পুনরায় বায়ুমণ্ডলে ফেরত চলে যায়। So this was all about your nitrogen cycle. Now very importantly, the next cycle which we shall talk of before rounding off this topic, that is the oxygen cycle. That is the oxygen cycle. Now what does the oxygen cycle represent? The oxygen cycle practically represents the pathway by which atmospheric oxygen is circulated from the environment into the organisms and from the organisms back into the environment. So if we are looking into this oxygen cycle, whatever atmospheric oxygen is available, it is mainly utilized by the plants and animals for the purpose of respiration. That is one use. The other use is that oxygen is used for any kind of combustion activities. Whatever you burn, maybe you are burning paper, you are burning petrol, coal, etc. Whatever you burn, any kind of combustion activity will require oxygen. So oxygen in the atmosphere is mainly used for these two purposes. One is your respiration, aerobic respiration, and the other is your combustion activity. Now once you utilize this oxygen, whether you are utilizing it for respiration or whether you are utilizing it for combustion activity, that oxygen will be converted to carbon dioxide. Now once carbon dioxide is formed, that carbon dioxide will be utilized by the green plants for the purpose of photosynthesis. Now when the green plants are carrying out photosynthesis, the main product of photosynthesis is glucose, about which we have talked of during the carbon cycle. But as a byproduct of photosynthesis, oxygen will be produced. As a byproduct of photosynthesis, oxygen will be produced. So whatever oxygen was used up from the atmosphere during the process of respiration and combustion, that oxygen is restored via the process of photosynthesis. So that is how the oxygen cycle works. তাহলে বাংলায় যদি আমরা একটু অক্সিজেন চক্রর বিষয়টাকে আলোচনা করি, তাহলে প্রথমে আগে অক্সিজেন চক্রের একটা আমরা সংজ্ঞা তৈরি করি। তাহলে যে প্রক্রিয়ায় পরিবেশের অক্সিজেন দহন ও শ্বসনের জন্য ব্যবহৃত হয় এবং সালোক সংশ্লেষের মাধ্যমে আবার অক্সিজেন তৈরি করে পরিবেশের মধ্যে
অক্সিজেনের সমতা বজায় রাখে সেই চক্রাকার প্রণালীকে আমরা অক্সিজেন চক্র বলবো। আমি আরেকবার বলছি, যে প্রক্রিয়ায় পরিবেশের অক্সিজেন দহন ও শ্বসনের জন্য ব্যবহৃত হয় এবং সালোক সংশ্লেষের মাধ্যমে আবার অক্সিজেন তৈরি করে পরিবেশের মধ্যে অক্সিজেনের সমতা বজায় রাখে সেই চক্রাকার প্রণালীকে আমরা বলবো অক্সিজেন চক্র। তাহলে পরিবেশের অক্সিজেন চক্র কাজ করে কি করে? প্রথমে আমরা শুরু করি বায়ুমণ্ডলীয় অক্সিজেন দিয়ে। তাহলে বায়ুমণ্ডলীয় অক্সিজেন উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ মূলত ব্যবহার করে শ্বসনের জন্য। এছাড়াও বায়ুমণ্ডলীয় অক্সিজেন কিন্তু কাজে লাগে মূলত যে কোনো ধরনের দহন কার্যের জন্য। যে কোনো ধরনের দহন, অক্সিজেন ছাড়া কিন্তু দহন কার্য সম্ভব না। আমরা বিভিন্ন ধরনের দহন কার্য আমাদের প্রাত্যহিক জীবনে করি, যেমন ধরো কাগজ পোড়ানো বলো বা বিভিন্ন যে জ্বালানির দহন বলো, যে কোনো ধরনের দহন কার্যের জন্য কিন্তু অক্সিজেনের প্রয়োজন পড়ে। তাহলে এই ধরনের দহন কার্য করো বা শ্বসন কার্যের জন্য অক্সিজেনের ব্যবহার বলো, এই দুটি কার্যের ফলেই অক্সিজেন কিন্তু কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়। তাহলে এই যে বায়ুমণ্ডলীয় অক্সিজেনকে আমরা কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরণ করলাম, এই কার্বন ডাইঅক্সাইডকে আবার পুনরায় গ্রহণ করে উদ্ভিদ। তাহলে উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে বাতাসে উপস্থিত কার্বন ডাইঅক্সাইডকে গ্লুকোজে রূপান্তরিত করে এবং একটি বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন রিলিজ করে। এবং এই অক্সিজেন, যা অক্সিজেন আমরা বায়ুমণ্ডল থেকে তুলে নিয়েছিলাম, সেই সালোক সংশ্লেষের প্রক্রিয়ার মাধ্যমে যে অক্সিজেন তৈরি হলো, সেই সৃষ্ট অক্সিজেন কিন্তু বায়ুমণ্ডলীয় অক্সিজেনের পরিমাপ ঠিকঠাকভাবে বজায় রাখে, বায়ুমণ্ডলের অক্সিজেনের সমতা বজায় রাখে। ওই জন্য এই প্রক্রিয়াটাকে আমরা কি বলে থাকি? অক্সিজেন চক্র। তাহলে ওয়ান থিং ইজ ভেরি প্রমিনেন্ট, দ্যাট the two biogeochemical cycles, that is the carbon cycle and oxygen cycle, they are very intimately related to each other. So if there is any imbalance in one of the cycles, it will definitely lead to an imbalance in the other cycle. তাহলে কার্বন চক্র বা অক্সিজেন চক্র, এই দুটি যে জীবভূ রাসায়নিক চক্রের কথা আমরা জানলাম, এই দুটি চক্র কিন্তু একে অন্যের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত বা যুক্ত। তাহলে কোনো একটি সাইকেলে যদি কোনো ধরনের অসাম্য লক্ষ্য হয়, তাহলে সেই অসাম্য কিন্তু অন্য সাইকেলের মধ্যে একটি অস্থিরতা সৃষ্টি করবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই মেনটেন the balance of these two cycles for the continuity of life. Now apart from these three gaseous cycles, that is the nitrogen cycle or carbon and oxygen cycle, you will also study about the water cycle. You will also study about the water cycle. Now since water cycle you have studied it in your lower classes, I am no longer discussing it. তাহলে এই তিনটি গ্যাসীয় চক্র ছাড়াও, অক্সিজেন চক্র, কার্বন চক্র, নাইট্রোজেন চক্র ছাড়াও পরীক্ষার জন্য কিন্তু জলচক্রটা ভালো করে পড়বে। এবং যেহেতু জলচক্র তোমরা লোয়ার ক্লাসে পড়েছো, ওই জন্য আমি কিন্তু আর জলচক্রের বিষয়টা রিপিট করছি না। আচ্ছা, এরপর আর একটি বিষয় নিয়ে আলোচনা করে আমরা আজকে বাস্তুতন্ত্রের ক্লাসটা শেষ করব। তাহলে সেটি হচ্ছে বাস্তুতান্ত্রিক পর্যায় বা ইকোলজিক্যাল সাকসেশন। বাস্তুতান্ত্রিক পর্যায় বা ইকোলজিক্যাল সাকসেশন। তাহলে ফার্স্ট লেট আস আন্ডারস্ট্যান্ড this concept in English, ecological succession. Now see, in an ecosystem there are different communities. Communities include different kinds of populations occupying a particular area. So different populations of different species occupying a particular area practically represent a community. Now these communities, they are in a continuous state of interaction with the ecosystem. Now due to these continued interactions with the ecosystem, what we find is that there is an alteration in the ecosystem character. Now as the ecosystem characters undergo a change, from time to time the communities also undergo a change, because with the change in the characteristic features, the physical or chemical characteristics of the ecosystem, certain communities are no longer able to exist there. So this definite sequence by which communities are replaced in an ecosystem, that is what we call as ecological succession. So what is ecological succession? Ecological succession is commonly defined as Ecological succession is commonly defined as the definite sequence in which communities are replaced in an ecosystem. The definite sequence in which communities are replaced in an ecosystem because of their interactions with the ecosystem. So obviously in an ecosystem continuously communities will come and go. Now
these various what you can say communities which come and go in the ecosystem, they are called the seral communities, SERAL, or it is also called as an ecological sere, seral communities or ecological sere. And obviously this cannot go on for infinite time. So once there will be a what you can say community which will be final, terminal and stable. So that final, terminal and stable community which occupies an ecosystem for say indefinite times, that is what we call as the climax community. So remember, in an ecological succession procedure, uh, continuously there is a definite sequence in which communities are replaced. So these various communities, they are called as the seral communities. Now, very importantly, as these communities keep on changing themselves, some communities will come, others will go, and as this process continues, at one point of time, we will come across a community which is final, terminal, and stable. So that final, terminal, and stable community is what we call as the ক্লাইম্যাক্স কমিউনিটি। তাহলে কোনো একটি নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট সময়ে যে জীবগোষ্ঠী একটি বাস্তুতন্ত্রে অবস্থান করে, বাস্তুতন্ত্রের সাথে তাদের ক্রমাগত মিথস্ক্রিয়ার ফলে বাস্তুতন্ত্রে বিভিন্ন রকম পরিবর্তন দেখা যায়। তাহলে দেখা গেল যে বাস্তুতন্ত্রে যেমন যেমন পরিবর্তন হলো, কিছু জীবগোষ্ঠী সেখানে থাকতে পারলো আর কিছু থাকতে পারলো না। তাহলে ক্রমাগত আমরা দেখতে পাবো যে সেই বাস্তুতন্ত্রে প্রাণী ও উদ্ভিদের একটি বৈচিত্র্যগত পার্থক্য তৈরি হতেই থাকে। তাহলে একটি নির্দিষ্ট স্থানে সময়ের বা কালের পর্যায়ক্রমিক পরিবর্তনের সাথে সাথে পরিবেশের ভৌত শর্তগুলিরও পরিবর্তন হয় এবং এর ফলে একের পর এক জীবগোষ্ঠী ক্রমান্বয়ে অন্যান্য জীবগোষ্ঠীর দ্বারা প্রতিস্থাপিত হতে থাকে। তাহলে এই যে পর্যায়ক্রমিক প্রতিস্থাপন পদ্ধতি আমরা একটি বাস্তুতন্ত্রে দেখতে পাবো, এই পর্যায়ক্রমিক প্রতিস্থাপন পদ্ধতিকেই আমরা বলবো ইকোলজিক্যাল সাকসেশন, বা বাংলায় বলতে গেলে বাস্তুতান্ত্রিক পর্যায়। তাহলে বাস্তুতান্ত্রিক পর্যায় বলতে যে পর্যায়ক্রমিক প্রতিস্থাপন আমরা জীবগোষ্ঠীর মধ্যে দেখতে পাবো একটি বাস্তুতন্ত্রের মধ্যে, সেই পর্যায়ক্রমিক প্রতিস্থাপনকে আমরা কি বলবো? ইকোলজিক্যাল সাকসেশন বা বাস্তুতান্ত্রিক পর্যায়। তাহলে ক্রমাগত পরিবেশের পরিবর্তন আসবে, একটি জীবগোষ্ঠী আসবে, চলে যাবে, আবার তাকে প্রতিস্থাপন করবে অন্য একটি জীবগোষ্ঠী। কিন্তু এই প্রক্রিয়াটা তো সবসময় চলতে পারে না, এর একটা শেষ আছে। তাহলে সর্বশেষ যে স্থায়ী জীবগোষ্ঠী একটি বাস্তুতন্ত্রে অবস্থান করবে তাকেই আমরা বলবো ক্লাইম্যাক্স কমিউনিটি। তাকে আমরা কি বলবো? ক্লাইম্যাক্স কমিউনিটি। তাহলে সর্বশেষ যে স্থায়ী জীবগোষ্ঠী কোনো একটি বাস্তুতন্ত্রে অবস্থান করবে তাকে আমরা কি বলবো? ক্লাইম্যাক্স কমিউনিটি। আচ্ছা, now ecological succession is mainly of two types. Ecological succession is mainly of two types. One is the primary succession and the other is the secondary succession. So what is the difference between primary and secondary succession? Now you must remember, primary succession begins on a barren, lifeless area. Primary succession begins on a barren, lifeless area. Say for example a barren rock where there was no previously life form. So due to some activities, say wind, etc., some seeds of plants or spores of fungi reached that barren place and life began to sprout. So that is what we call as primary succession, which begins on a barren, lifeless area, and the first colonizers of that barren area, they are called as the pioneer species or the maverick species. So the primary succession begins on a barren, lifeless area, a rock, etc., and the first colonizers on that area are called as the pioneer species or the maverick species. তাহলে যখনই আমরা বাস্তুতান্ত্রিক পর্যায়ের কথা বলবো, বাস্তুতান্ত্রিক পর্যায় কিন্তু মূলত দুরকম হবে। একটি হচ্ছে প্রাথমিক সাকসেশন, যাকে আমরা ইংরাজিতে বললাম প্রাইমারি সাকসেশন, এবং দ্বিতীয়ত হচ্ছে গৌণ সাকসেশন, যাকে আমরা ইংরাজিতে বলছি সেকেন্ডারি সাকসেশন। তাহলে প্রথমে আমরা বুঝি যে প্রাথমিক সাকসেশন কাকে বলবো। তাহলে প্রাথমিক সাকসেশন আমরা কাকে বলবো? পূর্ববর্তী কোনো ফাঁকা অঞ্চল যা জীবহীন অবস্থায় ছিল, সেখানে ধীরে ধীরে জীবকুলের অস্তিত্ব প্রতিষ্ঠা হতে থাকে। সেই প্রক্রিয়াকেই আমরা কি বলবো? প্রাথমিক সাকসেশন বা প্রাইমারি সাকসেশন বা প্রাথমিক পর্যায়। তাহলে পূর্ববর্তী কোনো ফাঁকা অঞ্চল যা জীববিহীন অবস্থায় ছিল,
সেখানে যখন ধীরে ধীরে জীবকুলের অস্তিত্ব প্রতিষ্ঠা হয় সেই প্রক্রিয়াকেই আমরা বলবো প্রাথমিক সাকসেশন বা প্রাথমিক পর্যায়। এবং প্রথম যে প্রজাতিরা সেই জীববিহীন অবস্থায় জীববিহীন জায়গাটায় পৌঁছায় তাদেরকে আমরা বলি পায়োনিয়ার প্রজাতি বা মভেরিক প্রজাতি, তাদেরকে আমরা বলি পায়োনিয়ার প্রজাতি বা মভেরিক প্রজাতি। Now comes down to the secondary succession. So what is secondary succession? Secondary succession practically represents succession on an area in which there was previous life forms, but due to some reasons, natural causes or man-made causes, all life in that area was lost. And say for example, due to an earthquake or a lava flow or due to a flood, due to landslide, whatever, all life on that area was lost. So again, when life starts in that barren area, we shall call it as secondary succession. We shall call it as secondary succession. So primary succession begins on a previously barren and lifeless area, and secondary succession begins in an area in which there was initially life, but due to some natural or man-made causes, all life in that area was lost. And again when life restarts, that is what we call as secondary succession. তাহলে আমরা গৌণ সাকসেশন বা সেকেন্ডারি সাকসেশন কাকে বলবো? যে সমস্ত জায়গায় পূর্ববর্তী জীবকুল ধ্বংস হওয়ার ফলে গৌণভাবে ফাঁকা অবস্থা তৈরি হয় এবং সেখানে পরবর্তী পর্যায়ে জীবকুলের অস্তিত্ব প্রতিষ্ঠা পায়, তাকেই আমরা গৌণ সাকসেশন বা সেকেন্ডারি সাকসেশন বলবো। আমি আরেকবার বলছি, যে সমস্ত জায়গায় পূর্ববর্তী জীবকুল ধ্বংস হওয়ার ফলে গৌণভাবে ফাঁকা অবস্থা তৈরি হয় এবং সেখানে পরবর্তী পর্যায়ে জীবকুলের অস্তিত্ব প্রতিষ্ঠা পায়, তাকেই আমরা গৌণ সাকসেশন বা সেকেন্ডারি সাকসেশন বলবো। তাহলে পূর্ববর্তী জীবকুল ধ্বংস হলো কেন? পূর্ববর্তী জীবকুল ধ্বংস হওয়ার কারণটা প্রাকৃতিক হতে পারে বা মনুষ্যসৃষ্ট হতে পারে, যেমন দাবানল হতে পারে, ভূমিকম্প হতে পারে, বন্যা হতে পারে, জলোচ্ছ্বাস হতে পারে। এই সমস্ত কারণে হয়তো পূর্ববর্তী যে জীবকুল সেখানে ছিল তা বিলুপ্ত হয়ে যায় এবং পরবর্তীকালে আবার সেখানে নতুন করে এই সাকসেশন বা পর্যায় প্রক্রিয়া শুরু হয়, তখনই তাকে আমরা সেকেন্ডারি সাকসেশন বলবো। আচ্ছা, আফটার দিস, after talking about succession, now for your examination you will study some specific types of ecosystems. Please note what are the types of ecosystems you will study for your examination. তাহলে পরীক্ষার জন্য তোমরা কিছু নির্দিষ্ট ধরনের বাস্তুতন্ত্র সম্বন্ধে একটু পড়বে, আমি নোটস প্রোভাইড করে দেবো গ্রুপে, ডোন্ট ওয়ারি। তাহলে প্রথমে লিখে নাও পরীক্ষার জন্য কি কি ধরনের বাস্তুতন্ত্র সম্বন্ধে পড়বে। নাম্বার 1, রাইট ডাউন ফরেস্ট ইকোসিস্টেম। নাম্বার 1, রাইট ডাউন ফরেস্ট ইকোসিস্টেম, বা যাকে আমরা বলছি অরণ্যের বাস্তুতন্ত্র। ফরেস্ট ইকোসিস্টেম, যাকে আমরা বলছি অরণ্যের বাস্তুতন্ত্র। নেক্সট, রাইট ডাউন গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, যাকে আমরা বলছি তৃণভূমির বাস্তুতন্ত্র। গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, যাকে আমরা বলছি তৃণভূমির বাস্তুতন্ত্র। থার্ড, রাইট ডাউন ডেজার্ট ইকোসিস্টেম, মরুভূমির বাস্তুতন্ত্র। ডেজার্ট ইকোসিস্টেম, মরুভূমির বাস্তুতন্ত্র। ফোর্থ, রাইট ডাউন পন্ড ইকোসিস্টেম, পুকুরের বাস্তুতন্ত্র বা পুষ্করিণীর বাস্তুতন্ত্র। পন্ড ইকোসিস্টেম, পুকুর বা পুষ্করিণীর বাস্তুতন্ত্র। দেন রাইট ডাউন লেক ইকোসিস্টেম, হ্রদের বাস্তুতন্ত্র। লেক ইকোসিস্টেম, হ্রদের বাস্তুতন্ত্র। ঠিক আছে। নাও ফর অল দিস ইকোসিস্টেমস you will definitely study about the biotic and abiotic components. You will definitely study about the biotic and abiotic components, and if there are any other special features, for example, if you are thinking of a forest, the biotic components you can break it up into producers and consumers. The producers will include mainly the green plants, and the consumers will, you can further divide it into primary, secondary and tertiary consumers. তাহলে একটি অরণ্যের বাস্তুতন্ত্রে আমরা যে জৈব এবং অজৈব উপাদানগুলি সেগুলি পড়লাম, এবং যে জৈব উপাদানগুলি আছে সেগুলোকে আমরা উৎপাদক এবং খাদকে ভাগ করে নিলাম। তাহলে খাদক আবার 3 রকমের হতে পারে, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক ইত্যাদি, এছাড়া বিয়োজক। তাহলে ফর অল দিস ইকোসিস্টেমস ইউ উইল স্টাডি অ্যাবাউট দ্য বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক কম্পোনেন্টস, অ্যান্ড if there are any special features of the ecosystem, that also you must go through. ঠিক আছে, I will provide you with the notes in the group, maybe today or tomorrow. ঠিক আছে। আচ্ছা, if you have any questions please ask. যদি কারোর কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করো।
যদি কারোর কিছু প্রশ্ন থাকে জিজ্ঞেস করো, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, নাহলে আমি ক্লাসটা এন্ড করব। বলো। বলছেন খাদ্য করকম বললেন? হ্যাঁ, খাদ্য কি কি বললেন? 3 রকমের। অরণ্যের শুধু অরণ্যের বাস্তুতন্ত্র না, যে কোনো বাস্তুতন্ত্রেই দেখবি তোর অজৈব এবং জৈব উপাদানগুলি আছে। তো জৈব উপাদানগুলিকে, যেমন ধর আমি যদি অরণ্যের বাস্তুতন্ত্র বলি, ওখানকার অজৈব উপাদানগুলো কি হতে পারে? যেমন সূর্যালোক হতে পারে, আমার যে মাটিতে অবস্থিত খনিজ পদার্থ হতে পারে, জল হতে পারে, তাপমাত্রা হতে পারে ইত্যাদি। আর জৈব উপাদানগুলিকে 2 ভাগে ভাগ করবি। একটা হচ্ছে তোর উৎপাদক আর দ্বিতীয় হচ্ছে খাদক। হ্যাঁ, উৎপাদকের মধ্যে যারা সালোক সংশ্লেষকারী সবুজ উদ্ভিদ রইল, এবার যেমন অরণ্যে যেমন সেগুলো হচ্ছে বৃহৎ বৃক্ষ মূলত। আর খাদকগুলিকে তুই আরও ভাগ করে লিখবি, যেমন প্রাথমিক খাদক, গৌণ খাদক আর প্রগৌণ খাদক। যেমন একটি অরণ্য অঞ্চলে প্রাথমিক খাদক তুই কী কী পেতে পারিস? যেমন ধর কিছু ছোটো ছোটো কীট পতঙ্গ হতে পারে, হরিণ হতে পারে, ছাগল হতে পারে, ঠিক আছে, বা জংলি শুয়োর হতে পারে ইত্যাদি। আর এইগুলো হচ্ছে তোর প্রাথমিক খাদকগুলো। আর গৌণ খাদকগুলি কি হতে পারে? যারা প্রাথমিক খাদককে খাবে, যেমন ধর কিছু শিয়াল, নেকড়ে, হায়না ইত্যাদি। আর প্রগৌণ খাদক কারা হতে পারে? প্রগৌণ খাদক হচ্ছে যারা খাদ্য শৃঙ্খলের একদম সর্বশেষ জায়গায় থাকবে, হ্যাঁ, বা খাদ্য পিরামিডের একদম ওপরের স্থানে থাকবে, যেমন বাঘ, সিংহ প্রভৃতি। এছাড়াও প্রত্যেকটি বাস্তুতন্ত্রে থাকবে তোর কিছু বিয়োজক, যেগুলো হচ্ছে কিছু মাইক্রো অর্গানিজম বা অণুজীব যাদেরকে আমরা বলি। তার মধ্যে ব্যাকটেরিয়া পড়তে পারে, কিছু ছত্রাক জাতীয় প্রাণী থাকতে পারে, যারা কিন্তু এই বিয়োজন প্রক্রিয়াটাকে চালাবে। তাহলে এইটা আমি অরণ্যের বাস্তুতন্ত্রের উদাহরণ দিলাম। এরকম প্রত্যেকটি বাস্তুতন্ত্রেই কিন্তু তুই এই ধরনের উদাহরণগুলি পাবি, এবং সেইগুলোকেই ভালো করে পড়তে হবে। আমি নোটস দিয়ে দেবো, নোটসটা দেখলেই বুঝতে পারবি। ঠিক আছে? আর যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে বল। স্যার প্রাথমিক বাস্তুতন্ত্রটা আরেকবার বলে দিন। প্রাথমিক বাস্তুতন্ত্র তো না, প্রাথমিক বাস্তুতান্ত্রিক পর্যায়ে যেটাকে আমরা প্রাথমিক সাকসেশন বলি, তাই তো? বাস্তুতান্ত্রিক পর্যায়ে যেটা প্রাথমিক সাকসেশন। আর প্রাথমিক সাকসেশনটা আমি আরেকবার বলছি, মন দিয়ে শুনে নে। আর না হলে দেখবি আমি এই ক্লাস লেকচারটা না একটু পরে ইউটিউবে আপলোড করে দেবো, তখন তুই আরেকবার শুনতে পাবি। ঠিক আছে? আমি আরেকবার বলে দিচ্ছি। পূর্ববর্তী কোনো ফাঁকা অঞ্চল যা জীবহীন অবস্থায় ছিল, সেখানে ধীরে ধীরে জীবকুলের অস্তিত্ব যখন প্রতিষ্ঠা হতে থাকে, তাকেই আমরা বলে থাকি প্রাথমিক সাকসেশন বা প্রাথমিক পর্যায়। তাহলে কি বললাম? পূর্ববর্তী কোনো ফাঁকা অঞ্চল যা জীবহীন অবস্থায় ছিল, সেখানে ধীরে ধীরে জীবকুলের অস্তিত্ব যখন প্রতিষ্ঠা হয়, তাকে আমরা বলবো কি? প্রাথমিক পর্যায় বা প্রাথমিক সাকসেশন। তাহলে প্রাথমিক সাকসেশন সবসময় হবে এমন একটি অঞ্চলে যেখানে পূর্ববর্তী অবস্থায় কোনো প্রাণের অস্তিত্ব বা জীবের অস্তিত্ব ছিল না। কিন্তু যাকে আমরা গৌণ পর্যায় বলছি বা সেকেন্ডারি সাকসেশন বলছি, সেইখানে কিন্তু আগে প্রাণের অস্তিত্ব ছিল, কোনো একটি কারণে প্রাণ বিলুপ্ত হয় এবং পুনরায় সেখানে প্রাণের অস্তিত্ব আবার শুরু হয়। বোঝাতে পারলাম? আর যদি কোনো ডাউটস থাকে বল। ঠিক আছে, আমি ক্লাসটা একটু পরে ইউটিউবে আপলোড করে দেবো, তোরা আরেকবার করে শুনে নিবি। ঠিক আছে? তাহলে ক্লাসটা এন্ড করি? আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা এন্ড করছি। ওকে, বাই বাই এভরিওয়ান, মিট ইউ এগেন অন নেক্সট মানডে। ওকে, বাই।